ঠিক আছে, আমি আসছি ওখানে। এই অকারণে হুমকি দেওয়াটা না এবার বন্ধ করুন। হ্যাঁ, প্রশ্নের উত্তর চাই না আপনার, দিয়ে দেব, কিন্তু অকারণে এভাবে আমার মাথা চাটবেন না প্লিজ ম্যাডাম। উজ্জয়িনী, কখন আসছো তুমি? কাল সকালে। তোমার জন্য অপেক্ষা করছি। দাঁড়াও, প্লিজ স্টপ ইট। আরে আমি তো এখনো পর্যন্ত কিছু জিজ্ঞাসাই করিনি। সেটাই তো আমি বলছি, প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করো না, কারণ আমার দুবার একই কথা বলার মতো মুড নেই। কাল তো যাবো আমি পুলিশ স্টেশনে, যেটা ওনাদেরকে কালকে বলবো সেটাই তোমাদের আজ বলতে হবে। এইসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখো মা, আমি তোমাকে নিজের মতো জীবন গড়তে অনুমতি দিয়েছি, কিন্তু জীবন নষ্ট করতে নয়। প্রেরণা, যে ছেলেটা খুন হয়েছে তাকে তুই চিনতিস, এটা আমাদের কেন বলিসনি? মা, বলিনি আমি, যেটা জানতামই না কি বলতাম তার ব্যাপারে। আর উজ্জয়িনী পুলিশেরও আমার কাছে কি চাই আমি জানি না। কাল যাচ্ছি তো, ওনাদের যা জানান আমার কাছ থেকে জানতে চাইবেন, আমি যতটা জানি আমি অবশ্যই বলবো, কিন্তু প্লিজ তোমরা তো আমাকে এভাবে কোয়েশ্চেন করো না। রঞ্জনার সঙ্গে কথা বলতে চাই। আপনি চাইলে আপনার স্বামী আর ছেলেকে ডাকতে পারেন। স্যার বিশ্বাস করুন, রঞ্জনা এখন আমাদের বলল যে নিতিন আর ওর মধ্যে কি কথা হয়েছিল। স্যার আমরা দুঃখিত, এতদিন ধরে আমরা ওকে খারাপ ভেবেছি। রঞ্জনা কি আপনাদের এটাও বলেছে যে বিয়ে ভেঙে যাবার পরেও নিতিনের সঙ্গে সম্পর্ক রেখেছিল ও খুন হবার দুদিন আগে পর্যন্ত? স্যার আমি ওদের কিছু বলিনি, কিন্তু আপনাদের সব বলেছিলাম। সবকিছু বলনি রঞ্জনা। এটা এটা তোমার ফোন রেকর্ডস, আর এটা প্রেরণার। যার ব্যাপারে তুমি বলেছিলে তাকে তুমি চেনোই না। আমি সত্যি কোনো প্রেরণাকে চিনি না। তাহলে প্রেরণা তার ফোন থেকে তোমাকে কেন ফোন করেছিল? দেখো রঞ্জনা, একজন ট্যালেন্টেড ইয়াং ছেলে খুন হয়েছে, কোনো কিছু লুকোবে না। এক মিনিট স্যার, আপনি এটা বলতে চাইছেন আমার বোন এই খুনের সঙ্গে জড়িত? তাও এই জন্য যে বিয়ে ভাঙার পরও রঞ্জনা নিতিনের সাথে সম্পর্ক রেখেছিল বলে? এই জন্য যা খুশি অভিযোগ আনবেন আমার মেয়ের বিরুদ্ধে? এই ফোন রেকর্ডস হচ্ছে প্রমাণ যে আপনার মেয়ে মিথ্যে বলেছে, প্রেরণার সঙ্গেও কথা বলেছে। স্যার আমি সত্যি কোনো প্রেরণাকে চিনি না, আমাকে কোনো প্রেরণা ফোন করেনি। 2017 9 অক্টোবর দুপুর 3টে নাগাদ ও তোমাকে ফোন করেছিল। এটা গত 2 মাসের ফোন রেকর্ডস। গত 1 বছর এটা আনাবো? স্যার সত্যি বলছি, আমি প্রেরণার ব্যাপারে কিছু জানি না। নিতিন কখনো কোনো মেয়ের নাম আমার সামনে বলেনি। প্রেরণা আর তুমি দুজন মিলে কি নিতিনকে খুন করেছো? এই দুটো কাগজের টুকরো আমার সামনে হাওয়ায় ওড়াবেন না স্যার। এইভাবে আমার মেয়ের উপর মিথ্যা আরোপ করবেন না, পোক্ত প্রমাণ আনুন। আমার মেয়ে কিছু করেনি। যে বিশ্বাসের সাথে আপনি এই কথাগুলো বলছেন না, তো যে নিতিনের জন্য যে ভুল ধারণা আপনাদের মনে ছিল, সেই কারণেই আপনারা নিতিনকে খুন করেছেন। আরে যান আগে গিয়ে প্রমাণ নিয়ে আসুন। আর এর পরও যদি আপনি আমাদের বিরক্ত করেন, তাহলে আপনার বিরুদ্ধে থানা থেকে রিপোর্ট লিখিয়ে আসবো। আমি জানি না প্রেরণা আমায় কেন ফোন করেছিল, আমি সত্যি বলছি জানি না। আমি সত্যি কোনো প্রেরণাকে চিনি না স্যার। এবার এই রঞ্জনাটা কে ম্যাডাম? ওরও খুন হয়েছে নাকি? প্রথমে তো ম্যাডাম এত প্রশ্ন করতে শুরু করলেন যে কেন আমি ফোন সুইচ অফ করে রেখেছিলাম, নিতিনের মৃত্যুর পর কেন সামনে আসেনি, কেন জবলপুরে চলে গেছিলাম। ওনার প্রশ্নের সব উত্তরগুলো দেওয়ার আগেই আপনি হঠাৎ করে প্রশ্ন করতে শুরু করলেন এই রঞ্জনাটাকে। আপনারা কোন প্রশ্নের উত্তর চান স্যার? প্রত্যেকটা প্রশ্নের উত্তর, আর সোজাসুজি। তাহলে স্যার সোজাসুজি এটাই বলি যে আমি কোনো রঞ্জনাকে চিনি না, আর আমি ওকে কোনো ফোন করিনি। তোমার ফোন রেকর্ড বলছে করেছিলে। আমি জানি না, আমি কেন এমন মানুষকে ফোন করব যাকে আমি চিনিই না ম্যাম। আর শুনুন, আমার ফোন রেকর্ডস এটাই তো বলে যে আমার এই নাম্বার থেকে রঞ্জনার নাম্বারে ফোন গেছে, তাই তো? তাহলে ফোন গেছে, হয়তো ভুল করে চলে যেতে পারে, কিংবা নিতিনে হয়তো ফোন করেছে ওই নাম্বারে। আপনি বলছিলেন না যে নিতিন আর রঞ্জনার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছিল, যদিও এই ব্যাপারে আমি কিছুই জানি না। তোমার নিতিনের সঙ্গে কি সম্পর্ক? বন্ধুত্বের। আর সেটা কিভাবে হয়? ইকোনমিক্সের জন্য। নিতিন ইকোনমিক্সে পিএইচডি করছিল, আর আমি সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যার মধ্যে ইকোনমিক্স আমার একটা সাবজেক্ট ছিল। সেই জন্য আমরা জয়েন্ট স্টাডিজ করছিলাম। এইভাবেই আমাদের বন্ধুত্ব হয়, আর ওই অবধি ছিল। 14ই নভেম্বর নিতিন খুন হয়, আর তার আগের দিন তোমার ফোন বন্ধ হয়ে গেল, আর এখান থেকে পালিয়ে গেলে নিজের বাড়ি জব্বলপুর। যখন কোচিং ক্লাসের ছুটি শুরু হয় তখন স্টুডেন্টরা নিজেদের বাড়িতে পালিয়ে যায় না, আনন্দের সঙ্গে যায় ম্যাডাম। আর হঠাৎ করেও যায় না, 2-3 মাস আগে থেকে নিজেদের টিকিট বুক করে তারপর যায়। আমিও 15ই নভেম্বর এমনি যাইনি ম্যাডাম, আমার টিকিট আগে থেকে বুক করা ছিল। আপনি চাইলে আমার ক্লাসমেট আর আমার রুমমেট মঞ্জুকে জিজ্ঞেস করতে পারেন। ইনফ্যাক্ট নিতিনও সেটা জানতো। তোমার আর নিতিনের বন্ধুত্ব
ইকোনমিক্স একসঙ্গে পড়া ছাড়াও আর কি সম্পর্ক ছিল? আমাদের মধ্যে কাউন্টলেস কাপ অফ কফি আর অগুন্তি ডিসকাশন ছিল স্যার। শিওর। দেখো, ক্যাপিটালিজমের ট্রিপল ডাউন এফেক্ট কিছু মানুষের ওপর অবশ্যই পড়বে, আমি মানছি সেটা। কিন্তু তুমি আমাকে আর একটা কান্ট্রির নাম বলো যেখানে এই থিওরিটা অ্যাপ্লিকেবল। তাহলে তুমি একটা দেশের নাম বলো যেখানে সোশ্যালিজম জেনুইনলি গোড়া থেকে প্রপার্টি সরিয়েছে। গিভ মি ওয়ান এক্সাম্পল। একবার যখন আমাদের ডিসকাশন শুরু হয়ে যেত তখন টাইমের খেয়ালই থাকতো না, কখনো কফি শপে, কখনো এখানে, তো কখনো ওখানে। কিন্তু এভাবে তো ওয়ার্ল্ডে 100টা এক্সাম্পল পেয়ে যাবো আমরা, যেটা এটা প্রমাণ করে দেবে যে ক্যাপিটালিজম এমন একটা ইকোনমিক সিস্টেম যেটা ইনইকুয়ালিটিকে বাড়াচ্ছে। কিন্তু সোশ্যালিজমও তো কোনো ডেমোক্রেটিক সিস্টেম নয়। কখনো কখনো তো নিতিনের বাড়িতে যুক্তিতর্ক শুরু হয়ে যেত, কিন্তু ডিসকাশন কখনো শেষই হতো না। আমাদের লাস্ট ডিসকাশনের টপিক ছিল আনএমপ্লয়মেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। ফর আ চেঞ্জ আমরা দুজনেই একমত ছিলাম যে ডেটা কালেক্টিং টুলস আর ইন্টারপ্রিটেটিং টুলসের র্যাডিক্যাল চেঞ্জ অবশ্যই দরকার। প্রেরণা, এখানে ওসব নিয়ে ডিসকাশন হচ্ছে না, সোজা লাইনে এসো। তোমার আর নিতিনের অ্যাফেয়ারটা সিরিয়াস ছিল? হ্যালো, আমি আপনাকে বলছি তো যে ইকোনমিক্স অ্যাফেয়ার ছাড়া আমাদের মধ্যে আর কিছু ছিল না। আপনাদের কে বলেছিল লাভ স্টোরি, একটু বলুন তো আমাকে প্লিজ। নাকি এটা ফোন রেকর্ডে মেনশন করা আছে? নিতিন রঞ্জনাকে বলেছিল ওর সাথে কোনো মেয়ের অ্যাফেয়ার চলছে। ওই মেয়েটা আমি, এটা কি করে ভেবে নিলেন আপনি? ওই মেয়েটা কে ছিল প্রেরণা? অঞ্জলি। অঞ্জলিকে? আমি জানি না। প্রেরণা, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। সেম টু ইউ ম্যাডাম। যখন নিতিনের কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল এটা আপনারা জানতে পারলেন তো আমাকেই ভেবে নিলেন। যখন আমি আপনাকে বলছি যে আমার আর নিতিনের মধ্যে এরকম কিচ্ছু ছিল না, তাহলে ঠিক আছে, সেই জন্য আপনাকে একটা নাম বলে দিলাম, অঞ্জলি। প্রেরণা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি আর রঞ্জনা মিলে কি নিতিনকে খুন করেছ? রঞ্জনা কি তোমাকে নিতিনের কাছে পাঠিয়েছিল নিজের বদলা নেওয়ার জন্য? উত্তর দাও রঞ্জনা। রঞ্জনা নয়, প্রেরণা। আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন ম্যাডাম। রঞ্জনা কে আমি সেটা জানি না, আর এটা আমি আপনাকে শুরু থেকেই বলছি। আর প্রথম থেকেই তোমায় একটা প্রশ্ন করা হচ্ছে। 14ই নভেম্বর নিতিন মারা গেল, তারপরে তোমার ফোন সুইচ অফ হলো কেন? আমার ফোন সুইচ অফ এই জন্য ছিল কারণ আমি কোনো ডিস্টারবেন্স ছাড়াই আমার পড়াশোনাটা করতে চেয়েছিলাম। নিতিনের মার্ডার হয়েছে এই কথাটা আমি 15 নয় 16 তারিখে জানতে পারি। খুব শক পেয়েছিলাম আমি। বলি আপনাকে যে কেন শকড হয়েছিলাম আমি। বলো। কারণ নিউজ আর্টিকেলে লেখা ছিল যে নিতিনের মার্ডার হয় 14ই নভেম্বর রাত্রে যখন ও বাড়ি ফিরছিল। স্যার জানেন ও কোথা থেকে ফিরছিল? কোথা থেকে? 14ই নভেম্বর রাত্রে আমি নিতিনের বাড়ি গেছিলাম জয়েন্ট স্টাডিজের জন্য। ও আমাকে আমার উজ্জয়নীর বাড়িতে ড্রপ করে বাড়ি ফিরছিল। চলো বাই। বাই। রিটার্ন টিকিট 30 এর না? রাইট, ছুটি 30 তারিখে শেষ হচ্ছে। বাই চান্স তার আগে চলে এলে ফোন করো। অফকোর্স করবো আমি। হ্যাপি জার্নি। টেক কেয়ার। বাই। বাই। তো আমি এটাই ভাবছিলাম যে যখন নিতিন আমাকে ড্রপ করে ফিরে যাচ্ছিল তখন যে ওর উপর গুলি চালিয়েছে সে নিশ্চয়ই ওখানেই ওয়েট করছিল। 1 মিনিট। এই ছিল যে তোমাদের ফলো করছিল? এই লোকটার নাম হলো মনীষ। আমি ওকে দেখিনি স্যার। আমি তো এটা মনে করার চেষ্টা করছিলাম যে যখন আমরা নিতিনের বাড়ি থেকে বেরোলাম তখন কি আমি ওখানে কাউকে দেখেছিলাম? না, আমি কাউকে দেখিনি। সন্ধ্যে 7টা থেকে 11:15 পর্যন্ত আমি নিতিনের বাড়িতেই ছিলাম। আপনি আমার ফোন লোকেশন চেক করলে সেটা পেয়েই যাবেন। লোকশক্তি কলোনি। ভালোই যেন কল রেকর্ডস আর ফোন লোকেশনের ব্যাপারে। স্যার এক্সামের প্রিপারেশন নিচ্ছি, এটাকে তো জেনারেল নলেজ বলে। এসব কি করে ম্যানিপুলেট করে সেটারও নলেজ আছে তোমার? কি মনে হয় আপনার? আমি মনীষ নিশানাকে কন্ট্যাক্ট করেছি, ওকে টাকা দিয়েছি, তারপর আর ওকেই বলেছি যে নিতিনকে যেন ও গুলি করে দেয়, আর তারপর যাতে আমি এই কেসে ইনভলভ না হই তার জন্য সব ক্লু সরিয়ে ফেলতে। সবই আমি প্ল্যান করেছি। এটা মনে হয় আপনাদের? অবশ্যই মনে হয়। খুব স্মার্ট তুমি। এবার বলো নিতিনকে কেন মারলে? আমার নিতিনকে মারার কি দরকার ছিল? ভালোটারও তো বাঁচতাম না আমি ওকে। এমনকি কোনো ক্যাজুয়াল অ্যাফেয়ারও ছিল না আমাদের মধ্যে। আমি আর নিতিন খুব ভালো বন্ধু ছিলাম, আপনারা এটাও মানতে রাজি নন? তাহলে ঠিক আছে স্যার, আপনি এই লোকটাকে অ্যারেস্ট করুন। আর এ যদি আমার নাম করে তাহলে প্লিজ আমাকেও একটু বলে দেবেন। অ্যাকচুয়ালি আমারও তো জানা উচিত যে আমি নিতিনকে কেন খুন করিয়েছি। আমি যাই এখন। ঠিক আছে, যাও, কিন্তু এই শহর ছেড়ে যাবে না। বাই দ্য ওয়ে স্যার, আমার মতো সফট টার্গেট ছাড়া অন্য কোনো সাসপেক্ট আছে আপনার কাছে? এবার কি ইনভেস্টিগেশনের ব্যাপারে লেকচার দেবে? ব্যাস একটুখানি দেবো স্যার। আমি নিতিনকে খুব কাছ থেকে চিনতাম, খুব সহজ সরল ছেলে ছিল ও স্যার।
ওর ফোকাস তো সবসময় শুধুমাত্র পড়াশোনার উপরই থাকতো। ওকে কেউ কেন মারবে স্যার? ওর কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে আমার এটা মনে হয়। তাহলে তোমার কি মনে হয়? আমি এক্স্যাক্টলি তো বলতে পারবো না, বাট একবার কোনো এক ভাইয়ের কথা বলেছিল নিতিন আমাকে। নিতিনের ভাই মহেশ? না স্যার, খুড়তুতো ভাই যোগেশ। আমার এক্স্যাক্ট ডেটটা তো মনে নেই, কিন্তু ও একবার যোগেশের সঙ্গে ফোনে কথা বলছিল আর খুব আপসেট সাউন্ড করছিল। ভাই যোগেশ, আমি না এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। কি হলো? আরে আমার এক খুড়তুতো ভাই আছে যোগেশ। এখন ঠাকুরদার একটা জমির ভাগ বাটোয়ারা নিয়ে আমার বাবা আর ওর বাবার মধ্যে একটা ঝামেলা আছে। এখনো দিন রাত ফোন করে আমার আর আমার দাদার মাথা খাচ্ছে যে দাদা আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার ভাগের জমিটাকে বাড়িয়ে দাও। আরে ভাই, যখন আমরাই আমাদের ভাগটা পেলাম না তখন তোকে কোথা থেকে দেবো? আমি ওকে এটাই বোঝাচ্ছি যে ভাই একবার আমি আমারটা পেয়ে যাই, তারপর তুই চাইলে পুরোটা নিয়ে নিস, কিন্তু এভাবে বারবার ফোন করে ইরিটেট করিস না। টাকা জমির কারোর হয় না স্যার, বলেছিলাম আমি নিতিনকে। আমি কিন্তু কথাগুলো বানিয়ে বানিয়ে বলিনি স্যার, আবারও হয়তো আমাকেই সন্দেহ করবেন। ওকে বাই। মেয়েটা আমাদের গুগলি দিয়ে গেল। এমনিতে নিতিনের কাকা আর ওর খুড়তুতো ভাই ওকে এসেছিল শনাক্ত করতে, আর নিতিনের পরিবারের সঙ্গেই ওরা ছিল। সেই জন্যই কি নিতিনের বাবা আর দাদা জমির বিষয়টা উল্লেখ করেনি? স্যার, আরো একবার জিজ্ঞাসাবাদ করা যায় নিতিনের বাবা আর দাদার সাথে। আর স্যার, এই প্রেরণা, খুব চালাক এই মেয়েটা। স্যার ওর ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করতে হবে। নিতিনের খুড়তুতো ভাই যোগেশের ব্যাপারটায় খোঁজ করতে গিয়ে আমাদের সামনে অনেকগুলো ব্যাপার উঠে আসতে চলেছিল, কিন্তু এই গোপন কথাগুলো আমাদের কেসটাকে কি কোনো নতুন আলোর পথ দেখাতে পারতো, নাকি জেনে বুঝে এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল? সেই বিষয়টা তখন পরিষ্কার ছিল না। দেখো বর্দা, ঝামেলা আমাদের দু ভাইয়ের মধ্যে। হ্যাঁ, যোগেশ হয়তো খানিকটা রাগ পুষে রেখেছিল, কিন্তু ও খুনি নয়। যোগেশ এত রেগে ছিল আর আমরা জানতামও না। তুই এটা বল, তুই কি জানতিস না তোর ছেলে যোগেশ আমার নিতিনের সাথে এই জমি নিয়ে ফোনে ঝগড়া করতো? আরে বললাম তো আমি জানি না বর্দা, মিথ্যে কেন বলবো? কি করে ছাড়া পেয়েছিল সেটা জানি না স্যার। ওর ব্যাপারে নতুন কিছু পেলি? স্যার, আমার ছেলেরা মনসোরে যোগেশের বন্ধুদের সঙ্গে কথা বলেছে। জানতে পেরেছি যে এই যোগেশ বিগত 2 বছর ধরে খুব টেরাবেকা কথা বলতো নিজের জ্যাঠার ছেলের সাথে। যখন যোগেশের বাবা জয়প্রকাশ আর মহেশ আর নিতিনের বাবা আবদেশের মাঝে পৈতৃক জমি নিয়ে ফয়সলা হলো, তখন এই ব্যাপারটা নিয়েই যোগেশ বারবার জ্যাঠার ছেলেদের সঙ্গে ঝামেলা করতো। প্রথমে ওর দাদা আর ভাই এটাই বলছিল যে পারিবারিক কোনো ঝঞ্ঝট নেই। আচ্ছা, কোথাও ঘরের শত্রু বিভীষণ এই ব্যাপার হয়তো? নিতিনকে তুই মেরেছিস যোগেশ? দেখ, শেষবার জিজ্ঞেস করছি, এরপর কিন্তু মার খেয়ে মরে যাবি। স্যার, নিতিনকে মারার পর নিতিনের বাবা আমার বাবাকে জমির বড় অংশটা কি দিত? কিন্তু তোর মনে যে প্রতিশোধের হিংসের আগুন জ্বলছে, সেইটা তো নিভে যেত। কোনো কিছুই নিভে যেত না স্যার। আমি শুধু ন্যায় চেয়েছি, যে ভাগটা সমান সমান ভাগ করা যেত, যেটা করা হয়নি। তাই আমার রাগটা শুধু নিতিনের উপরে নয়, ওর বাবা আর দাদার উপরেও ছিল, আর ওদের পুরো পরিবারের উপরেও রাগ ছিল। আর এতে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই, এটার ব্যাপারে গোটা গ্রাম জানে। স্যার, জমির ব্যাপারটা এই কারণেই বলিনি যে তাতে বলার কিছুই ছিল না। 2 বছর আগের ঘটনা সেটা। কিন্তু যোগেশের রাগটা তো ছিলই, এখনো আছে। স্যার, এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আপনি যোগেশকেই জিজ্ঞাসা করুন। যদি ওর বিরুদ্ধে প্রমাণ পান তো আমি ওর বাবা, আমি নিজে ওর ফাঁসির সাজা চাইব। যেমন যোগেশ আমার ছেলে, তেমনি নিতিনও। আমাদের 2 ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে একটু ঝামেলা ছিল। ব্যাপারটাকে গ্রামের লোকেরা এত বড় করে তুললো যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, আর ব্যাপারটা পঞ্চায়েত অবধি গড়ালো। যখন পঞ্চায়েত সেই সিদ্ধান্তটা আমার বর্দার পক্ষেই দিল, আমি সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছিলাম। হ্যাঁ, একটু সময় লেগেছিল সেই রাগ ক্ষোভ ঠান্ডা হতে, কিন্তু আমাদের 2 ভাইয়ের রক্ত একই। কিন্তু খুন হলো নিতিন। দেখুন, একটা কথা বলতে পারি, এই মুহূর্তে মুখ্য সন্দেহভাজন হলো যোগেশ। আমরা ওর অতীতের মাটিটা খুঁড়ে দেখব। যোগেশের বিরুদ্ধে আমরা এমন কিছু প্রমাণ পেলাম না যেটা দিয়ে ওকে আমরা এই খুনের সঙ্গে যুক্ত করতে পারি। ওর গ্রামেও আমরা যথেষ্ট খোঁজ খবর করলাম, কিন্তু এমন কোনো সূত্র পেলাম না যেটায় যোগেশের সঙ্গে মনীষের সম্পর্ক বোঝায়। রঞ্জনার বিরুদ্ধেও আমরা কিচ্ছু পেলাম না যেটা ওর আর প্রেরণার সম্পর্ককে ওই একটা কলের আগে এগিয়েছে। স্যার, যেটা প্রেরণা আমাদের বলল, 9 অক্টোবর রঞ্জনাকে যে ফোনটা করেছিল হয়তো নিতিন করেছিল। পুরো 1 বছরের মধ্যে রঞ্জনার সঙ্গে প্রেরণার কোনো কথা হয়নি, কিছু না। একদমই না স্যার, কিন্তু তবুও ডাউট প্রেরণার ওপরেই। কারণ রঞ্জনার বিরুদ্ধে, ওর বাবা রঘুবেন্দ্রর বিরুদ্ধে বা ওর দাদা সুশীলের বিরুদ্ধে এখন অবধি কিছু পাইনি স্যার। কিন্তু স্যার, এই যে যোগেশের লিডটা যেটা প্রেরণা দিয়েছে, সেটাও ডেড এন্ড অব্দি এসেই গেছে। স্যার, এই প্রেরণার ওপর এখনো সন্দেহ খুব হচ্ছে। চালাক মেয়েটা,
ওর নিতিনের সঙ্গে যে কোনো সম্পর্ককে অস্বীকার করছে, কিন্তু কিছু তো আছে। এই প্রেরণার ব্যাপারে আরো খোঁজ নিতে হবে আমাদের। দেখো মঞ্জু, আমি তোমার উপরে ভরসা করেছি। তুমি প্রেরণাকে বলনি তো যে এখানে এসেছো? না ম্যাম, কিচ্ছু বলিনি। প্রেরণা এখন কোথায়? ও রুমে আছে, পড়াশোনা করছে। 2 বছর ধরে আমি আর প্রেরণা রুমমেট। আমরা অনেক কথাই শেয়ার করি, কিন্তু বেশ কিছু কথা প্রেরণা আমাকে একদম জানায় না। এখন আমি জানি না যে নিতিন ওর গুড ফ্রেন্ড ছিল না বয়ফ্রেন্ড ছিল না কি ছিল। মঞ্জু, নিতিনের মার্ডার হয়েছে আর আমরা প্রেরণাকে সন্দেহ করছি। কি? প্রেরণা করেছে? আমি বললাম সন্দেহ করছি। মঞ্জু, তুমি বলো প্রেরণা কিরকম মেয়ে? নিতিন ছাড়া ওর লাইফে অন্য কোনো ছেলে আছে? ম্যাম, আপনারা মিলে আমাকে ফাঁসাচ্ছেন না তো? এমন কেন বলছো মঞ্জু? কিসের ভয় আছে তোমার? না, ওই আপনারাও পুলিশের লোক আর আর প্রেরণার বাবাও পুলিশে। 1 মিনিট মঞ্জু, প্রেরণার বাবা পুলিশে আছে? হ্যাঁ ম্যাম। কোথায়? জব্বলপুরেই। হ্যালো, আপনি জগমোহন বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি উজ্জয়িনী পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসার আশিস বলছি। আপনিও পুলিশে আছেন? এখন নেই, ছিলাম সাব ইন্সপেক্টর, এখন রিটায়ার করেছি। ওই আমার মেয়ে আপনার সাথে দেখা করেছে। হ্যাঁ, এবার আপনার সঙ্গে দেখা করতে চাই। তাড়াতাড়ি কবে আসতে পারবেন আপনি? কালই যাব স্যার। আর হ্যাঁ, আপনার মেয়েকে জানাবেন না যে আপনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। আচ্ছা স্যার। ওর বাবা পুলিশে ছিল, তাই ও আমাদের সাথে এইভাবে কথা বলছে। ফোন কল রেকর্ডস, ফোন লোকেশন রেকর্ডস, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে ও প্ল্যানটা করেছে। 1 মিনিট স্যার, 1 মিনিট। এই প্রেরণার বাড়ি তো জবলপুরেই, আর এই মনীষ নিশানা হিস্ট্রি শিটার লালচন্দ্রের সাথে জবলপুরেই দেখা করেছে। আর মনীষ নিশানা লালচন্দ্রকে বলেছিল যে উজ্জয়িনী নিজের কোনো কাজের জন্যই যাচ্ছে। সেই জন্য প্রেরণা বুক চুকে বলছিল যে বাইরে কেউ অপেক্ষা করছে। আর ও এটাও বলেছে নিতিনের সাথে বাইরে বেরোবার সময় কাউকে দেখেনি, কিন্তু ও হয়তো দেখেছিল আর ওই ওয়েট করতে বলেছিল। ওই রনক, নিতিনের বন্ধু, ওর ফোন রেকর্ডসে প্রেরণা ছিল? অ্যাকচুয়ালি স্যার, রনককে তো জিজ্ঞেস করেছি প্রেরণার ব্যাপারে, কিন্তু রনকের দিকে কখনো সন্দেহ যায়নি, তাই ওর ফোন রেকর্ডস আমরা চেক করিনি। স্যার, এখানে কিছু ভুল করলাম না তো? রনক ব্যাপারটার মধ্যে নেই তো? রনক আর প্রেরণার মধ্যে কিছু আছে হয়তো। শাশ্বতী, তুমি রনকের ফোন রেকর্ড চেক করো। গৌতম, ফতোয়া জারি করো মনীষের বিরুদ্ধে। জব্বলপুরের পুলিশের সঙ্গে কথা বলো, হয়তো ওখানেও রেকর্ড থাকতে পারে। স্যার। শাশ্বতী, আর একটা কথা, প্রেরণার বন্ধু মঞ্জুকে জিজ্ঞেস করো, হয়তো এই প্রেরণার জীবনে আরো কেউ আছে যে এই কেসটা ক্র্যাক করতে পারে। আপনার মেয়েকে জানাবেন না যে আপনি আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। না গৌতম, এখানে জব্বলপুরে তো মনীষের কোনো হিস্ট্রি নেই। আমার একটা স্পেশাল টিম আর খোঁচড় লাগানো আছে, কিন্তু এখনো অবধি এই মনীষের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায়নি। তাও লেগে থেকে ইমরান, 13ই নভেম্বরে এই মনীষ নিশানা জবলপুর থেকে উজ্জয়িনী এসেছিল। নিতিন জয়সওয়াল মার্ডার কেসে ও তো ওয়ান্টেড। 2 বছর ধরে তুমি প্রেরণার রুমমেট। ও যতই লুকোতে চাক, বন্ধু হিসেবে তুমি তো টের পেয়েছো কিছু। তাহলে বলো মঞ্জু, প্রেরণার কোনো বয়ফ্রেন্ড বা কোনো ছেলের সাথে বন্ধুত্ব? ম্যাম, আমি সিরিয়াসলি কিচ্ছু জানি না। আর আমি এটাই বুঝতে পারছি না যে অ্যাফেয়ার হলেও প্রেরণা মার্ডার কেন করবে? নিতিনের সাথে অনেক বেশি সময় কাটাতো। হতে পারে ওর বয়ফ্রেন্ড ব্যাপারটা মেনে নেয়নি, বা নতুন কারোর আশাতে নিতিনের রাগ হয়েছিল, তাই প্রেরণা ভেবেছিল নিতিনকেই রাস্তা থেকে সরাবে। আমরা সন্দেহ করছি যে আপনার মেয়ে নিতিনের খুনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। ও হয়তো আমাদের সাথে গেম খেলছে। ও একজন রিটায়ার্ড অফিসারের মেয়ে বলে ওকে সন্দেহ কম করব না। করতেও বলছি না স্যার, একজন পুলিশ অফিসার হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে এটা বলতে পারি যে ও কাউকে কোনোদিন মার্ডার করবে না। দেখুন, আমরা একটা বাবার সাথে কথা বলতে চাইছি, শুধুই বাবার সাথে। স্যার, আমি অনেক কিছুই বুঝতে পারছি না। প্রেরণা আমার মেয়ে, আমি কোনোদিনই ওকে কোনো কিছুতে বাধা দিইনি।
ও নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। সার্ভিসের জন্য ও পরীক্ষা দিচ্ছে। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ কোনো ভুল কাজ করে শেষ করে ফেলবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি মেয়ের ব্যাপারে। কোথায় পাবো এই কুলদীপ তিওয়ারিকে? নো আইডিয়া ম্যাম। 1.5 বছর আগেও আমাদের সাথে ক্লাসে পড়তো। 1 বছর ক্লাস করেছিল, তারপর ছেড়ে দিয়েছে। প্রেরণার এই কুলদীপ তিওয়ারির সাথে অ্যাফেয়ার ছিল? অ্যাফেয়ারের ব্যাপারটা জানি না, কিন্তু প্রেরণা সব ছেলের সাথে ফ্রেন্ডশিপকে ফ্রেন্ডশিপই বলতো। কুলদীপের সাথেও খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল ওর। ম্যাম, হয়তো কুলদীপ আপনাকে প্রেরণার ব্যাপারে আমার থেকে বেশি ইনফরমেশন দিতে পারবে। তোমার কাছে এই কুলদীপের নাম্বার আছে? না ম্যাম, আমি কখনো ওর সাথে ফোনে কথাই বলি। কোনো আইডিয়া আছে ও কোথায় থাকে? আমি এটাও জানি না। হ্যাঁ, শুধু এইটা জানি যে ও উজ্জয়িনীর না, কারণ ও এখানেই কোথাও রেন্টে থাকতো। স্যার, প্রেরণা পালের গত 1 বছরের কল রেকর্ড দেখেছি। কুলদীপ নামের কেউ ফিচার হচ্ছে না। মঞ্জু বলছিল যে 1.5 বছর আগে ক্লাস ছেড়ে দেয় কুলদীপ। বা হতে পারে ক্লাস চেঞ্জ করে ফেলেছিল, বা সেলফ স্টাডি করতো। প্রেরণার 1.5 বছর আগের ফোন রেকর্ড চেয়ে পাঠাও, ওখানে কুলদীপের নাম্বার নিশ্চয়ই থাকবে। কিন্তু এই মুহূর্তে ওর সঙ্গে কথা বলো না। স্যার, স্যার আপনি ঠিকই বলেছিলেন। প্রেরণার গত 1.5 বছরের কল রেকর্ডে এই কুলদীপের নাম্বার রেগুলার ফিচার হচ্ছে, কিন্তু এই নাম্বারটা আউট অফ সার্ভিস আছে। প্রেরণার সঙ্গেও এখন কথা বলা যাবে না, আবার কোনো গল্প শোনাবে। আগে এই কুলদীপের থেকে প্রেরণার ব্যাপারে জানতে হবে। স্যার, কুলদীপের ফোন তো আউট অফ সার্ভিস, বা হতে পারে যে নাম্বারটা বন্ধ, বা এটাও হতে পারে যে ও নিজের সেটটাও বদলায়নি, ফোনে আরেকটা সিমের নাম্বার ইউজ করছে। স্যার, IMEI ট্র্যাকিং এ ফেলে দেখছি, যদি অন্য কোনো নাম্বার থেকে থাকে ট্র্যাক হয়ে যাবে। IMEI ট্র্যাকিং থেকে কুলদীপের নাম্বার পাওয়া গেল, আমরা যোগাযোগ করলাম। হ্যালো, হ্যাঁ কুলদীপ তিওয়ারি বলছি। আমি সাব ইন্সপেক্টর গৌতম শর্মা বলছি, উজ্জয়িনী থেকে। 1.5 বছর আগে আপনি উজ্জয়িনীতে পড়াশোনা করছিলেন না? হ্যাঁ। আপনি প্রেরণা পালকে কিভাবে চেনেন? আগে আপনি বলবেন আপনি এক্স্যাক্টলি কি জানতে চান। প্রেরণা পালের ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাই। আপনি উজ্জয়িনী আসতে পারবেন? দেখুন, এমনিতেই আমার এই প্রেরণা পালের সম্পর্কে কথা বলার এক ফোঁটা ইচ্ছে নেই। আর যদি আপনি নাই বলেন এই ব্যাপারে কথা বলার কারণটা কি, তাহলে তো আমি কিছুই বলবো না। একটা মার্ডার হয়েছে কুলদীপ, আর মনে হচ্ছে মার্ডারের পেছনে প্রেরণা পালের হাত রয়েছে। আচ্ছা, তো এখন এই প্রেরণা মার্ডারও করতে শুরু করেছে? কেন? আর কি কি করেছে তোমার ক্লোজ ফ্রেন্ড? তাহলে বাবা তুমি এই জন্য উজ্জয়িনীতে এসেছো, আমার সঙ্গে দেখা করতে নয়, পুলিশের সাথে দেখা করতে? আমাকে ডেকেছিল। মা, আমাকে সত্যি কথা বল, ছেলেটার মার্ডারের ব্যাপারে তুই কি জানিস? আমি কখনো তোমাকে লকআপে কাউকে ইন্টারোগেট করতে দেখিনি বাবা, কিন্তু আজ এই মুহূর্তে দেখছি। আমার বাবা একজন পুলিশওয়ালা হিসেবে আমাকে প্রশ্ন করছে। দেখ, আমি একজন বাবা, কিন্তু তারও আগে একজন পুলিশ অফিসারও ছিলাম। যা জানো বলো, কি ব্যাপার? যখন আমি তোমাকে বলছি যে আমি কিচ্ছু করিনি, তাহলে তার এক্স্যাক্ট মানেটা হলো যে আমি কিচ্ছু করিনি। আমাদের 2 বছর আগে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়, ফ্রেন্ড স্কোয়ারে। প্রেরণাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আর আমি অ্যাকসেপ্টও করেছিলাম। আর এগুলো 2 বছর আগের ঘটনা। তুমি বলছো তখন তুমি মুম্বাইতে কাজ করতে? হ্যাঁ স্যার। কুলদীপ, এমন কি বন্ধুত্ব হয়েছিল যে তুমি তোমার কাম কাজ সব ছেড়ে দিয়ে উজ্জয়িনী চলে এলে? ওর সাথে কি সব ক্লাস জয়েন করলে? ওর সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছিল নাকি? অ্যাফেয়ার নয় স্যার, জাল ছিল, প্রেরণার বেছানো জাল। তার মানে? ভালোবাসার জাল, আর কি। প্রেরণার জন্য আমি জব ছেড়ে উজ্জয়িনীতে চলে এলাম। আর তারপর কিছু সময় পরে প্রেরণা তোমায় ছেড়ে দিল, এমনি এমনি? মন ভরে গেছিল মনে হয়। আর ভালোই হয়েছিল, আমি সার্ভিসের প্রিপারেশন ছেলে মুম্বাই ফেরত চলে গেছিলাম। আমার ভাগ্য বলে যে আমি চাকরি পেয়ে গেছিলাম। এখন যখন ভাবি তখন মনে হয় যদি আমি এখানে থাকতাম হয়তো আমাকেও মেরে দিত। মানে তুমি বলতে চাইছো যে প্রেরণা নিতিনকে মারতে পারে? আপনারাই তো বলছিলেন স্যার, আপনাদেরই সন্দেহ হয়ে যায় নিতিনকে হয়তো প্রেরণাই মেরেছে। নিতিনকে চিনতে তুমি? আগে না, আমি অনেকবার প্রেরণাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি অন্য কারোর জন্য আমাকে ছেড়ে দিচ্ছ? কোনো উত্তর দেয়নি। আমার সন্দেহ ছিল ও নতুন কাউকে পেয়ে গেছে।
আমি 1 মাস ধরে অনেক চেষ্টা করলাম জানার জন্য, কিন্তু কিছু জানতে পারিনি। এইসব ব্যাপারে প্রেরণা খুব স্মার্ট। আমি ডিপ্রেস হয়ে গেছিলাম, মনে হচ্ছিল এখানে যদি থাকি তাহলে আমি পাগল হয়ে যাব। সেই কারণে আমি মুম্বাই চলে গেলাম। আমরা এই লোকটার ব্যাপারে জানতে পেরেছি যে ওকে খুন করেছিল। লোকটার নাম মনীষ, কন্ট্রাক্ট কিলার। কন্ট্রাক্ট কিলার? কুলদীপ, প্রেরণাকে ধরার জন্য আমাদের ওর বিরুদ্ধে পোক্ত প্রমাণ দরকার। প্রেরণা এর আগে কোনো ক্রাইম করেছিল বা প্রেরণার কোনো ক্রিমিনাল বয়ফ্রেন্ড ছিল? আমি এসব একেবারেই জানি না, শুধু এতটাই জানি যে প্রেরণা খুব ধুরন্ধর মেয়ে। ছেলেদের মনের মতন ইচ্ছে করে, তারপর ফেলেও দেয়, ছুঁড়ে ফেলে দেয় নিজের লাইফ থেকে। হয়তো এই নিতিন সহজে ছেড়ে দিচ্ছিল না, তাই হয়তো প্রেরণা বাধ্য হয়েই পদক্ষেপ নিয়েছিল। বাধ্য হয়ে? হতেই তো পারে স্যার, সব ছেলেরা তো চুপচাপ চলে যায় না, আমার মতো। কুলদীপকে এখানে এই উজ্জয়িনীতেই থাকতে বলো, এখান থেকে ওকে বেরোতে দেবে না। প্রেরণাকে জিজ্ঞেস করার সময় ওকে কাজে লাগবে। শাশ্বতী, স্যার। প্রেরণাকে তুলে আনো, দেখি এবার কতটা ওভারস্মার্ট হতে পারে। ওকে স্যার। নিতিন তোমাকে ব্ল্যাকমেল করছিল? অশ্লীল ভিডিও বানিয়ে? আপনার সিরিয়াসলি মনে হয় স্যার যে আমি এরকম মেয়ে যে এইসব হুমকি পেয়ে ভয় পেয়ে যাব? অশ্লীল ভিডিও কি করে হতে পারে? তোমরা তো শুধু বন্ধু ছিলে। বন্ধু ছিলাম, বন্ধুর থেকে একটু বেশিই ছিলাম। আর তারপর নিতিন তোমায় ভালোবেসে ফেলেছিল, আর তোমাকেও যেতে দিচ্ছিল না। কোথায় যেতে দিচ্ছিল না? এগিয়ে যেতে। তোমাকে লাইফে এগিয়ে যেতে দিচ্ছিল না ওকে ছাড়া, যেমন কুলদীপকে ছেড়েছিলে তুমি। ও, তো এবার আপনারা কুলদীপ তিওয়ারি পর্যন্ত পৌঁছে গেছেন। 1.5 বছর আগে কুলদীপ তোমার কাছে নিতিনের মতোই ছিল, তাই না? যাকে তুমি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ফাঁসিয়েছিলে। কারেকশন, এই ডিরেক্টলি ফাঁসানোর অভিযোগটা না মিনিংলেস। তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে কুলদীপকে। প্রেরণা, কত গেম খেলেছো এখনো অবধি? কে তুমি? নর্মাল মেয়ে ম্যাম, আর কুলদীপ আমার একটা নর্মাল বন্ধুই ছিল। কি জানি ওর হঠাৎ করে কি হয়ে গেল, আমার কল রিসিভ করা বন্ধ করে দিল, আর হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। কুলদীপ তোমার থেকে চলে গেল, ও তোমাকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, এরকমই কিছু একটা হয়েছিল। কেন? এটা আপনি ওকে জিজ্ঞাসা করে নিন। ঠিক আছে, তাহলে কুলদীপ তিওয়ারিকে তোমার সামনে নিয়ে আসি। তাতে প্রমাণ হয়ে যাবে যে আমি নিতিনকে খুন করেছি। এটাই আপনাদের প্ল্যান? ইনভেস্টিগেশন করছেন না এটা একটা প্রহসন? প্রেরণা, ব্যাস ব্যাস, তুমি কি ভেবেছো এইভাবে ওভার স্মার্ট হয়ে কথা বললে সত্যিটা গোপন করতে পারবে? কি গেম খেলছো প্রেরণা? এমন কি ঘটলো যাতে তুমি নিতিনকে খুন করলে? স্যার, আপনি আমার উপরেই ভিত্তিহীন অভিযোগটা করতে পারেন না। আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। এরকম একটা ছোট্ট দাগও আমার কেরিয়ার শুরু হওয়ার আগে সেটাকে নষ্ট করে দিতে পারে। স্যার, স্যার প্রেরণা পাল যে কি বলছে আমি তো বুঝতেই পারছি না, কিন্তু এই কুলদীপও মিথ্যে বলছে। কি মিথ্যে বললো কুলদীপ? গুরু খোঁজার সব খবর নিয়ে এসছে। অনেক বড় ঘাপলা স্যার। এই কুলদীপ তিওয়ারি গুনা ডিস্ট্রিক্টেই থাকে। ঘাবলাটা কি? কুলদীপের বাবা রমন তিওয়ারিও পুলিশে ছিল, প্রেরণার বাবা জগমোহন পালের মতো। এক টাইমে স্যার এরা দুজনেই একসঙ্গে সার্ভিস করতো গুনাতে, তারপর জগমোহনের ট্রান্সফার হলো জবলপুরে। আর এই প্রেরণা পাল আর কুলদীপ তিওয়ারি স্কুলের সময়ের বন্ধু। আর এই কুলদীপ আমাদের ঝাপটা মিথ্যে কথা বললো। তুলে আনো কুলদীপে। ওই সময় কুলদীপ আর প্রেরণার গল্পের মাঝখানে নিতিনের খুনের ব্যাপারটা কোথায় লুকিয়েছিল সেটা আমরা জানতাম না, কিন্তু প্রেরণা আমাদের কি লুকোচ্ছিল, কুলদীপ কেন আমাদের কাছে মিথ্যে বলেছিল, এত কিছু রহস্যের জাল ছিঁড়ে নিতিন মার্ডার কেসের ব্যাপারে কিছু পাওয়ার আশা ছিল। হাই কুলদীপ, এবার বলুন আপনারা, ওর এখানে আসাতে আপনারা এমন কি সূত্র পেয়ে গেলেন যাতে এটা প্রমাণ হয় যে আমি নিতিনকে খুন করিয়েছি? কুলদীপ, তুমি আমাদের বলেছিলে যে প্রেরণা তোমাকে ফ্রেন্ড স্কোয়ারে ফাঁসিয়েছে। তুমি বলেছিলে প্রেরণা তোমায় ছেড়েছিল, কিন্তু প্রেরণা তো বলছে তুমি ছেড়েছিলে। মিথ্যে কথা বলছে, ওই আমাকে ছেড়েছিল। তাহলে এটাও বলে দাও না কুলদীপ যে আমি তোমাকে কেন ছেড়ে দিয়েছিলাম? স্যার, আপনি আমাকে ওর ব্যাপারে কথা বলতে ডেকেছিলেন, আর এখন কেন এইসব বেফালতু ঝামেলায় আমাকে ঠেলছেন? আপনি কেন আমাদের পাস্টের সম্পর্কে জানতে চান? আপনার তো এটাই জানা দরকার না, প্রেরণা কেন নিতিনকে মেরেছে। আমি নিতিনকে খুন করিনি কুলদীপ, আর তাছাড়া তোর তো এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে কেন পাগল প্রেমীর মতো চলে এসেছিস সেখানে? আমি নিজের ইচ্ছে এখানে আসিনি, আমাকে এখানে ডাকা হয়েছে শুধু তোর কারণে। কুলদীপ, তুমি আর প্রেরণা ছোটবেলাকার বন্ধু, স্কুলে একসঙ্গেই পড়াশোনা করতে, এগুলো তো সত্যি। এটা কি নাটক শুরু করলেন আবার? আপনারা আমাদের ছোটবেলার হিস্ট্রি জানতে চান নাকি নিতিনের খুনে তদন্ত করতে চান?
অবাক লাগছে আমার। নিতিনের মার্ডারের সঙ্গে এসবের কি সম্পর্ক আছে? একদম চুপ চুপ। হ্যাঁ কুলদীপ, আপনি ঠিকই বলেছেন স্যার। আমরা দুজনকে একে অপরকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু ফ্রেন্ড স্কোয়ারের কথাটাও মিথ্যে নয়। ওই আমাকে ফাঁসিয়েছে। বাজে কথা বলিস না কুলদীপ। তুই নিজে আমাকে বলেছিলিস যে আমি তোর জীবনের প্রথম মেয়ে যাকে তুই সত্যিকারের ভালোবাসিস। তো মিথ্যে কিছু বলিনি আমি, সত্যি কথাই বলেছিলাম। স্যার, স্কুলে আমরা দুজনে একসাথে পড়তাম, তারপর ওর লাইফে বিজি হয়ে গেল। অনেক বছর পর ফ্রেন্ড স্কোয়ারে একটা রিকোয়েস্ট আসে ভুয়ো নামে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং টিমে আছি শালু। তুমি কি করো? এখানে উজ্জয়িনী এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। ও উজ্জয়িনী, বেসিক্যালি আমিও গুনাতে থাকতাম, মানে আমরা প্রতিবেশী। পৃথিবীটা কত ছোট না? আমি তো ওখানে অনেকবার গেছি। ও নাইস। আর বাই দ্য ওয়ে শালু, তোমাকে দেখতে কেমন? তোমার প্রোফাইলে তো তোমার ডিপিই নেই। আপলোড করব আমি, জাস্ট ওয়েট। তবে একটা কথা বলো আমার, তুমি সিঙ্গেল নাকি কোনো গার্লফ্রেন্ড আছে? সবে সবে কথা শুরু হলো, প্রথমেই এতটা পার্সোনাল? হ্যাঁ, একদম পার্সোনাল। আর তোমাকে উত্তরটা দিতেই হবে। তাড়াতাড়ি বলো, তুমি সিঙ্গেল নাকি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি তোমাকে আমি কিছু বলি তুমি হাসবে না তো? আমাকে ওল্ড ফ্যাশন সেন্টিমেন্টি টাইপ ভাববে না তো? আগে বলো, তারপর ভেবে দেখছি তোমাকে কি ভাববো আমি। স্কুলে পড়ার সময় একটা মেয়েকে খুব পছন্দ করতাম, ব্যাস ওটাই আমার ফার্স্ট আর লাস্ট লাভ। ও চাইল্ডহুড রোম্যান্স, সো সুইট। আমি তো জানতাম তুমি এইরকমই একটা ছেলে। ওই মেয়েটার নাম কি ছিল? প্রেরণা। এখন কোথায় আছে সে? জানি না এখন কোথায় থাকে ও। প্রেরণা আমার ছোটবেলার ভালোবাসা। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি একসাথে পড়েছি। তারপর ওর বাবা ট্রান্সফার হয়ে গেল, আর নিজের ফিলিংসটা ওকে কোনোদিনই বলতে পারলাম না। আর ব্যাস সবকিছু ওখানেই শেষ। প্রত্যেকদিন ভাবতাম যে বাবার থেকে জেনে নেবো যে ও কোথায় আছে এখন। আমাদের দুজনের বাবাই পুলিশে কালিগ ছিলেন। এমনটা আমি করতে পারিনি, কারণ জানতামই না যে ও আমাকে আদৌ ভালোবাসে কিনা। সাহসী হয়নি কোনোদিন জিজ্ঞেস করার। কেন সাহস হয়নি তোমার? কারণ আমার ভালোবাসাটা একতরফা ছিল। আমি শিওর ছিলাম ওই ব্যাপারে কোনোদিনও ভাবেও নি। হয়তো হয়তো ওর মনের মধ্যেও কিছু ছিল, ও হয়তো তোমার মতোই ভেবেছিল। এরকম বলো না ইয়ার, মরে যাবো এবার। একটা কথা বলবো? কি? যদি আমি তোমাকে বলি যে আমার আসল নাম শালু নয়, তাহলে তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে? কেন মিথ্যে বললে আমাকে? আমার থেকে আমার সমস্ত ডিটেলস খালি বার করে নিলে, নিজের ব্যাপারে কিছুই বললে না। আজ অব্দি একটা পিকচারও তুমি শেয়ার করলে না। ডিপিও ব্ল্যাঙ্ক, ফুল টুলের ছবি লাগাও। কারণ তুমি 1 নম্বরের ফুল। এখনো চিনতে পারলে না আমাকে? কুলদীপ, আমি প্রেরণা। প্রেরণা? হ্যাঁ, প্রেরণা পাল, যে ক্লাস 12-এর লাস্ট পেপারের পর তোমার পছন্দের পেনটা নিয়ে নিয়েছিল আর ফেরতই দেয়নি। এত বড় একটা হিন্ট দিয়েছিলাম, কিছু বুঝলে ইডিয়েট? বল, ফেক নাম দিয়ে ফেক আইডি থেকে কন্ট্যাক্ট করিসনি আমার সাথে? আমি শুধু তোমার মনের কথাটা জানার জন্য শালু নাম নিয়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, ওকে? তুই ফেক আইডি বানিয়েছিলিস, আর আমি আমার নিজের জীবনের আসল আইডিটাই চেঞ্জ করে দিলাম। কোথায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো কাজ করছিলাম, ভালো টাকা কামাচ্ছিলাম, কোথায় সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম শুধু তোর কাছে থাকার জন্য। পুরো কেরিয়ার বাজি রাখলাম শুধু তোর ভালোবাসার জন্য। আমি তোমার মাথার উপর বন্দুক তাক করিনি কুলদীপ, এটা তোমার নিজের ডিসিশন ছিল। তুই চেয়েছিলিস বলেই আমি এসেছিলাম। আর যেটা তুমি এসে করলে, সেটাও আমি তোমাকে বলেছিলাম করার জন্য। আপনারা আমার পাস্ট জানতে চেয়েছিলেন, তাই ওর কাছে পৌঁছে গেলেন। কিন্তু ওর পাস্ট জানতে চেয়েছেন? স্যার, এটা তো আমার ভালো মানুষই যে আমি এখনো এটা বলছি যে ও আমার ফোন রিসিভ করা বন্ধ করে, কারণ অন্যের অতীত ঘটার আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু এরকম হয় না, তাই না স্যার? একবার যখন আপনারা কাউকে সন্দেহ করে নেন, তখন তার ভিউ পয়েন্টটা তো আপনাদের কাছে কোনো ম্যাটারই করে না স্যার। ও আপনাদের বলে যে আমি ওকে ডিচ করেছি, আপনারা মেনে নিয়েছেন। আপনারা কি একবার ওকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন ওকে ডিচ করেছিলাম? ওকে ডিচ করার আসল কারণটা ঠিক কি ছিল? তুমি কুলদীপকে কেন ছেড়ে দিলে প্রেরণা? কারণ ও ক্রিমিনাল হয়ে গেছিল স্যার।
2 মাস ধরে আমাকে কিছু না জানিয়ে নিজের ফোন সুইচ অফ করে ও কোথায় একটা চলে গেছিল স্যার। আর ফিরে এসে আমাকেও বলে আমি যে চাইলে তোকে মিথ্যেও বলতে পারতাম, তোকে সত্যিটা বলেছিলাম কারণ তোর ওপর ভরসা ছিল। কি মনে হয় তোর যে তুই আমায় মিথ্যে কথা বলতিস আর আমি সেটা ধরতে পারতাম না? পুলিশ অফিসারের মেয়ে আমি, এক চুটকিতে মিথ্যেটা ধরে ফেলতাম। কি ক্রাইম করেছিলে তুমি কুলদীপ? স্যার আমি মুম্বাইয়ের চাকরি ছেড়ে দিয়েছিলাম, উজ্জয়িনীতে পড়াশোনা করছিলাম। আমি অনেক খারাপ অবস্থায় ছিলাম স্যার, টাকা পয়সা ছিল না হাতে। মায়ের শরীর খারাপ ছিল আর মা হসপিটালে ভর্তি ছিলেন। হ্যাঁ বাবা, আমি এইমাত্র হসপিটাল থেকে ফিরলাম। ডাক্তার বললেন যে তোর মায়ের নাকি খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। ওর হার্টে ব্লক হয়েছে বাবা, বললেন যে স্টেন দিতে হবে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি বেরোচ্ছি উজ্জয়িনী থেকে। বাবা শোন, সার্জারিতে অনেক খরচ হবে, আর তুই তো জানিস আমি কত টাকা পেনশন পাই। মায়ের অপারেশনের জন্য আমাকে যে কোনোভাবেই টাকা জোগাড় করতে হতো। আমার সমস্ত সেভিংস এখানে থাকা খাবার পড়াশোনার জন্য খরচা হয়ে গেছিল, আর অনেকটা টাকা ওই ম্যাডামের উপর আমি খরচা করেছিলাম। আর এই ম্যাডামই আইডিয়া দিয়েছিল যে যাও আমার প্রেমী আর ড্রাগসে স্মাগলিং করো, তাই না? কুলদীপ, ড্রাগস? হ্যাঁ, এক বন্ধু আমাকে আইডিয়া দিয়েছিল। দেখ কুলদীপ, তোকে আমি ধারপার কিছু দিতে পারবো না, কিন্তু একটা চান্স তোকে দিতে পারি আমি নোট কামানোর জন্য, সহজ সস্তা শর্টকাটে। কি উপায় সেলিম? কোনো কমপ্লিকেটেড বিজনেস হলে প্লিজ আমাকে বলিস না। একদিনে 15,000। এবার বল কি কাজ? আমার নেপালে সাপ্লায়ার মাল নিয়ে এসেছে, তোকে সেই মালটা দিল্লি নিয়ে যেতে হবে। এমনিতেও তোর কোনো পুলিশ রেকর্ড নেই, আর তোর এই চাঁদপা নামকটাকে না পুলিশ ধরা তো দূরের কথা, জামাই বানিয়ে ছেড়ে দেবে। কিন্তু মাল মানে? টপ কোয়ালিটি জিনিসটা ভাই, একটুখানি কোকেন, খুব ছোট্ট একটা প্যাকেট, ব্যাগে খুব সহজেই ধরে যাবে। ভাবছিসটা কি করবি কিনা বল? আমি হ্যাঁ বলে দিয়েছিলাম স্যার, তখন আমার সমস্ত মুশকিল আসান হয়ে যেত। প্রথমবার আমি খুব ভয় পেয়েছিলাম। যখন সবকিছুই সহজ হয়ে গেল তখন আরো সাহস বেড়ে গেল, তারপরে তো কনফিডেন্সও বেড়ে গেল। তখন আমি প্রায়ই ঘন ঘন ড্রাগস পৌঁছে দিতাম, ভালো মতন রোজগার হচ্ছিল আমার। কিন্তু হঠাৎ একদিন দু মাস ধরে নিখোঁজ, ফোন পর্যন্ত অফ করে রেখেছিস, আর ক্লাসেও এলি না তুই। ঠিক কি ভেবেছিস তুই আমাকে কুলদীপ? এবার কিছু বলবি? আমি যদি বলি তুই বিশ্বাস করবি না প্রেরণা। দেখ, সত্যি যাই হোক না কেন, তুই প্লিজ আমাকে সেটা বল। আমি জেলে ছিলাম। জেল? প্রেরণা, আমি বাধ্য ছিলাম। আমি ওকে সবকিছু সত্যি সত্যি বলে দিলাম। আমি আশা করেছিলাম ও আমার অবস্থাটা বুঝতে পারবে, কিন্তু বোঝেনি স্যার। ইগনোর করতে থাকলো আমাকে, এমন ব্যবহার করতে লাগলো যেন আমি জেল থেকে বেরোনোর পর আর মানুষই নই। দূরে সরিয়ে দিল নিজের লাইফ থেকে। তাহলে আর কি করতাম? পৃথিবীতে এরকম কোন মেয়ে আছে যে এরকম মানুষের সঙ্গে রিলেশনশিপ রাখতে চাইবে যে আসলে একটা ক্রিমিনাল? ফিনান্সিয়াল প্রবলেম কার লাইফে নেই কুলদীপ? তার মানে কি প্রত্যেকটা মানুষ ড্রাগ সাপ্লায়ার হয়ে যাবে? এখানে আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, যদি কালকে সিলেকশনের সময় আমার ব্যাকগ্রাউন্ড চেক করে এটা জানা যায় যে আমি একজন ক্রিমিনালের প্রেমিকা, তাহলে আমার এতদিনের পরিশ্রম তো সব বিফলে চলে যাবে, তাই না? সরি কুলদীপ, কিন্তু আমি তোকে খুব ভালোবেসেছিলাম, আর তাও ছোটবেলা থেকে। তখন কত বয়স ছিল আমার সেটাও মনে নেই, কিন্তু তখনও আমি আমার ইমোশনকে কন্ট্রোল করেছিলাম। তখনও আমি তোকে ছেড়ে দিয়েছিলাম। তুই জানিস কেন? কারণ তোকে টাকার লোভ পেয়ে গেছিল। যদি তোর প্রয়োজন নাও হতো না, আর সহজে টাকা কামানোর একটা রাস্তা পেতিস তুই, তাহলে তুই তো না জেনে কি করতিস। কারণ পরিস্থিতি পাল্টে যায় কুলদীপ, কিন্তু তুই কখনো পাল্টাস না। আর আপনারা আমার অতীত ঘেটে আপনাদের কি লাভ হলো বলুন? আমার সেই পাস যেটাকে অনেক দূরে সরিয়ে রেখে আমি অতি কষ্টে লাইফে মুভ অন করতে পেরেছি। আমি খুব স্ট্রং, সোজা সাপটা মুখের ওপর কথা বলে দিই, সেই জন্য আপনারা আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবেন। যদি আপনাদের মনে হয় যে আমি ভেঙে পড়বো আর এটা স্বীকার করে নেব যে আমি নিতিনকে খুন করেছি, তাহলে আপনারা ভুল করছেন স্যার। আমি আপনাদের শেষবারের মতো বলছি, আমার নিতিনের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিতিন আর আমি খুব ভালো বন্ধু ছিলাম স্যার, ব্যাস, অনেক হয়েছে। আমার নিজের একটা জীবন আছে, আমার নিজের অ্যাম্বিশনস আছে। একজন ক্রিমিনালের সঙ্গে নিজের নাম জড়িয়ে সময় নষ্ট করা ছাড়াও আমার জীবনে অনেক কিছু করার আছে স্যার। আপনার এই ইনভেস্টিগেশনের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর নাই তাতে আমার কিছু যায় আসে, বিকজ আই এম ওনলি কনসার্ন অ্যাবাউট মাই অ্যাম্বিশনস অ্যান্ড মাই লাইফ। স্বার্থপর তুই, এক নম্বরের স্বার্থপর।
তোর এক ফোঁটাও মন নেই, শুধু স্বার্থ আর অহংকার আছে। ও প্লিজ জাস্ট গো টু হেল। সে তো আমি যাবই, কারণ আমি তো খুন করেছি। আফসোস শুধু এই কথাটা যে তোর মতন একটা স্বার্থপর একটা অহংকারী মেয়ের জন্য আমি একটা নিরীহ ছেলেকে খুন করলাম। এটার আন্দাজ অনেক আগেই করেছিলাম কুলদীপ। আফসোস হয় স্যার আমার, আমি রাতের পর রাত ঘুমোতে পারি না। অনেক বড় বোকামি করেছি আমি, অনেক বড়, শুধু এর জন্য। চুইংগামের মতন কথাটা পুরো আমার মাথায় আটকে গিয়েছিল। ওই ছেলেটা যার জন্য প্রেরণা আমাকে ছেড়ে চলে গেছিল, এই কথাটা আমি মেনে নিতে পারছিলাম না। আরে পাগল হয়ে গেছিস? মার্ডারের সুপারি আমি নেই না। কাউকে চিনিস কি তুই যে নেয়? অনেকে আছে, কিন্তু সব থেকে বেস্ট হবে নিশানা, মনীষ নিশানা। কিন্তু তোকে খুঁজতে হবে রে ভাই। খোঁজ না, তাড়াতাড়ি খোঁজ। কিন্তু কুলদীপ প্রচুর টাকা নেয় ও। দেব। পাক্কা তো আসবে তোর লোকটা? আসবে। প্রথমে মেয়েটাকে বাড়ি ছাড়বে, তারপর নিজে বাড়ি ফিরবে একা। এই ছেলেটাই কিছুক্ষণ পর এখান দিয়ে আসবে। তুই নিতিনকে চিনতিস? আগে কথা বলেছিস? কত বড় বোকা তুই! নিতিনের আমার মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না। আমি জানি আমি বোকা, কারণ আমার মতনই একটা বোকা ছেলে তোর মতন একটা স্বার্থপরী মেয়ের জালে ফাঁসতে পারে, তোর মতন একটা মেয়েকে ভালোবাসতে পারে। তুই নিতিনকে ভালো করে চিনতিস না, আর ওকে এই রাস্তার কাঁটা ভেবে সরিয়ে দিলি, এটা ভেবে যে প্রেরণা আবার তোর হয়ে যাবে। মাই ফুট, আমি ওর হয়ে যাব। জানি আমি, তুই জানিস না আমি পাগলের মতন রাতের পর রাত জেগে থাকতাম এইটার জন্য। এটা ভেবে যে আমি একটা নিরীহ ছেলেকে খুন করে দিলাম। কি করে দিলাম আমি? দেখ, এই যে গেল না, এখন ফিরে আসবে তো পাক্কা? তোর এই ছোট্ট সুপারির জন্য আরো একটা দিন নষ্ট করতে পারবো না। ও পাক্কা আসবে। চল চল চলো, খতম হয়ে গেছে, চল। মনীষকে কোথায় পাবো কুলদীপ? ও কাল উজ্জয়িনী আসছে বাকি টাকা নিতে। আপনি না ডাকলে কালকে এমনি আমি উজ্জয়িনীতে আসতাম। আমি একটা নিরীহ ছেলের প্রাণ নিয়েছি, অনেক বড় ভুল করেছি আমি। এবার এই ভুলের শাস্তিটাও তুই পাবি। পেশাদার খুনি মনীষকে একটা পার্ক থেকে ধরা হলো, যেখানে আমাদের প্ল্যান মাফিক কুলদীপ ওকে বাকি টাকা দেওয়ার জন্য ডেকেছিল। সেলিম আক্তার, কুলদীপের বন্ধু, যে কুলদীপকে ড্রাগ স্মাগলিং করার পথ দেখায় আর মনীষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, তাকেও গ্রেপ্তার করা হলো। প্রেরণা এখনো বলে যাচ্ছে যে ও আর নিতিন দুজন বন্ধু ছিল, আর কিছুই না। কুলদীপ প্রেরণাকে পাওয়ার জন্য আমার ভাইকে মেরে দিল। একবার প্রেরণা বা নিতিনের সঙ্গে কথা তো বলতে পারতো, এমনি ও মেরে দিল আমার ভাইকে। এই কেসটার এইটাই দুঃখজনক বিষয়, নিতিন অকারণে খুন হলো। আমরা এখনো পর্যন্ত জানি না, আর হয়তো কোনোদিন জানতে পারবো না, যে নিতিন রঞ্জনাকে কোন মেয়েটার কথা বলেছিল, যাকে নিয়ে ও সিরিয়াস ছিল। এই কেসের সমস্ত অপরাধীদের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হলো। একজন নির্দোষ মানুষ, নিতিন জয়সওয়াল, যে তার জীবন পথে এগিয়ে চলছিল, তাকেই শেষ করে দিল কুলদীপ তিওয়ারি। আর সেই সঙ্গে সে নিজের জীবনটাকেও তছনছ করে দিল। কুলদীপ নিজের কৃতকর্মে অনুতপ্ত, কিন্তু অনুতাপের না নিয়ম বদলায়, না আইন, আর না নিতিন বেঁচে উঠবে। ক্ষোভ, রাগ
আর বদলা নেবার উদ্দেশ্যে বেছে নেওয়া অপরাধের পথ কখনো কারোর ভালো করে না, শুধু জীবন নষ্ট করে দেয়, অনেকগুলো জীবন। যখন মানুষের ভাবনা চিন্তা হিংসের আগুনে জ্বলতে থাকে, তখন প্রয়োজন পড়ে এক মুহূর্তের, সেই এক মুহূর্তের যেখানে সবকিছুকে সরিয়ে রেখে শুধু একবার ভাবার যে আমি যেটা করতে চলেছি তার পরিণতি কি হতে পারে, সেটা আমি কোথায় নিয়ে যাবে। উত্তর পাওয়াটা একেবারেই কঠিন নয়, কেননা এই রকম ভুল পদক্ষেপ মানুষকে শুধুমাত্র বিনাশের পথেই নিয়ে যায়। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কাহিনী নিয়ে। ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.